আপনারা সবাই জানেন যে আজকে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকরা এই কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়েছে। কাজেই এত বড় একটা শিক্ষার মেরুদণ্ডকে সরকার অগ্রাহ্য করছে, এটা কোনোভাবেই বাংলাদেশের জন্য কাম্য হতে পারে না, ভালো হবে না। আপনারা খেয়াল করেন, কেউ কেউ সরকারের পক্ষ থেকে বা সরকারের নীতি নির্ধারকদের পক্ষ থেকে মনে করছে যে এই টাকাটা হয়তো শুধুমাত্র শিক্ষকরাই পাবে। হ্যাঁ, কোনো না কোনোভাবে এই টাকাটা শিক্ষকরা পাবে, কিন্তু এই টাকাটার বৃহত্তর কল্যাণে কাজ করবে দেশের জন্য। আপনারা একবার খেয়াল করেন, আমরা সবসময় বলি শিক্ষা উন্নয়নের জন্য, দেশের নাগরিকদের উন্নয়নের জন্য মেধাবীদেরকে শিক্ষকতা পেশায় আসতে হবে। তো মেধাবীদেরকে যদি আপনারা শিক্ষকতা পেশায় আনতে চান, তাহলে তো শিক্ষকদেরকে ভালো বেতন, ভালো সম্মান, ভালো সুযোগ সুবিধা দিতে হবে। আজকে যদি আপনারা শিক্ষকদেরকে সরকারি নিয়মে 50% কিংবা 20% আপনারা বাড়ি ভাড়া দেন, এটা শুধু আজকের শিক্ষকরা পাবে না, এটা বর্তমানে যারা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে সবচেয়ে মেধাবী ছেলেদেরকে, সবচেয়ে মেধাবী মেয়েদেরকে উৎসাহিত করবে। আগামী দিনে তারা শিক্ষকতা পেশায় আসবে। আর আগামী দিনে যদি মেধাবীরা শিক্ষকতা পেশায় আসে, তাহলে বর্তমানে সরকার শিক্ষকদের প্রশিক্ষণ উন্নয়নের জন্য যে অর্থ ব্যয় করছে সেই অর্থ ব্যয় করা লাগবে না। কারণ এটা আমরা সবাই জানি, কম মেধাবীদেরকে যে পরিমাণ প্রশিক্ষণ দেওয়া লাগে, তুলনামূলকভাবে বেশি মেধাবীদেরকে সে পরিমাণ প্রশিক্ষণ দেওয়া লাগে না। কাজে আজকে সরকার বা যারা নীতি নির্ধারক আছে তাদের এটাও মাথায় রাখতে হবে যে শিক্ষকদের যে ন্যায্য যে দাবি 20% বা 50%, এই বাসা ভাড়াটা শিক্ষকদেরকে দিলে এটা একটা এক্সাম্পল সেট হবে বাংলাদেশের সামনে। যারা আগামী দিনে ক্যারিয়ার হিসাবে ইঞ্জিনিয়ার হবেন বা সরকারি চাকরি করবেন, তাদের এই চিন্তার পাশাপাশি শিক্ষকতা পেশায় আসারও একটা চিন্তা তাদের মাথায় থাকবে। আর আপনার আমার সন্তানরা কিন্তু আগামী দিনে তাদের কাছে শিক্ষা গ্রহণ করবে। কাজে আজকের দিনে যদি আপনি শিক্ষকদেরকে ভালো বেতন দেন, তাহলে আগামী দিনে আপনার সন্তানরা ভালো শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করবে। আর আপনার সন্তানেরা ভালো শিক্ষকদের কাছে শিক্ষা গ্রহণ করলে আপনার এবং আপনার সন্তানদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর আজকে যদি আপনারা মনে করেন যে শিক্ষকরা বাংলাদেশের আলাদা একটা প্রজাতি, আর আমরা এসি করা রুমে বসে থাকি, আমরা সরকারের নীতি নির্ধারণ করি, আমরা আলাদা একটা প্রজাতি, আমরা শিক্ষকদেরকে ঠকাবো, তাহলে আপনারা মনে রাখবেন শুধু শিক্ষকরা ঠকাবে না, আগামী দিনে আপনারা ঠকবেন, আপনাদের সন্তানরা ঠকবে, আপনাদের আত্মীয়রা ঠকবে। কারণ পুরা জাতির ভবিষ্যৎ নির্ভর করছে মাধ্যমিক শিক্ষার উপরে। এই বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরে অনেক সমালোচনা আছে, অনেক বিতর্ক আছে, কিন্তু শিক্ষকরা প্রথম দিন থেকেই এই সরকারকে সমর্থন দিয়েছিল। যখন সবাই রাস্তায় আন্দোলনের জন্য নেমেছিল, তখন এই শিক্ষকরা তাদের নিজস্ব ফোরামে এই আলোচনাটা করেছে যে না, সরকারকে বিব্রত করা ঠিক হবে না, এখন জাতি গড়ার সময়, এখন শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে নিয়ে আসার সময়। সমস্ত দেশের শিক্ষার্থীরা গত জুলাই আন্দোলনে রাজপথে চলে গিয়েছে, তারা আন্দোলনে জড়িয়ে গিয়েছে। আপনাদের মনে আছে এই শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় ফিরিয়ে আনতে, ক্লাসরুমে ফিরিয়ে আনতে কি পরিমাণ কষ্ট শিক্ষকদেরকে করতে হয়েছে, এবং তারা এখনো করছে। আপনাদের মনে আছে 2020 সালে যখন সারা দেশে কোভিড মহামারী আসলো, এই বাংলাদেশের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, সমস্ত প্রশাসন বাংলাদেশের মানুষকে নিয়ন্ত্রণ করতে পারেনি, তাদের আচরণ নিয়ন্ত্রণ করতে পারেনি। আপনারা তখন জেনেছেন যে মানুষকে নিয়ন্ত্রণ করা পৃথিবীর সবচাইতে অন্যতম কঠিন কাজ, এবং সেই কঠিন কাজটাই করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা। আপনারা বিদেশ থেকে এনজিওর মাধ্যমে টাকা আনেন, আপনারা জানেন এনজিওদের কিছু বিশেষ বিশেষ পছন্দের কিছু টার্ম রয়েছে, তার মধ্যে একটা টার্ম রয়েছে বয়ঃসন্ধিকাল। তো আপনারা যদি বলেন 13 থেকে 19 বছর পর্যন্ত এই বয়সটা হচ্ছে বয়ঃসন্ধিকাল, তাহলে কি আপনারা ভেবেছেন এই বয়ঃসন্ধিকালে শিক্ষার্থীরা কোথায় থাকে? তারা বিশ্ববিদ্যালয়ে থাকে না, তারা প্রাথমিক বিদ্যালয়ে থাকে না, তারা থাকে মাধ্যমিক বিদ্যালয়ে। একবার কি আপনারা ভেবেছেন যে এই মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা শুধুমাত্র যে তাদেরকে শিক্ষা দান করেন না, তাদের পরীক্ষা নেন না, এই সকল বয়ঃসন্ধিকালের যে আচরণিক পরিবর্তন, এই পরিবর্তনের যে চ্যালেঞ্জগুলো, সেই চ্যালেঞ্জগুলো পর্যন্ত শিক্ষকদেরকে মোকাবেলা করতে হয়। তারপরে আপনারা আইন করেছেন শিক্ষকরা কোনো ধরনের শারীরিক মানসিক শাস্তি দিতে পারবে না। আপনাকে একবার চিন্তা করেছেন কোন রকম শারীরিক মানসিক শাস্তি দেওয়া ছাড়া এই সকল জাতীয় রাজনৈতিক আন্দোলনের মধ্যে জড়িত হওয়ার পরেও কিভাবে এই সকল বয়ঃসন্ধিকালের শিক্ষার্থীদেরকে মাধ্যমিক শিক্ষকরা শ্রেণীকক্ষে রেখেছে? আপনারা সেগুলো একবারও ভাবেননি। কেন ভাবেননি? কারণ আপনাদের ছেলে মেয়েরা বাংলাদেশের বাইরে লেখাপড়া করবে, আপনারা বিদেশে তাদেরকে পাঠাবেন, তারপর তাদের মাধ্যমে গ্রিন কার্ড নেবেন, গ্রিন কার্ড নেওয়ার মাধ্যমে আপনারা ভিসা নেবেন। কেন ভিসা নেবেন? কারণ আপনারা বলবেন আপনাদের সন্তানরা ইউরোপ আমেরিকায় লেখাপড়া করবে, তারপর আপনারা ঘন ঘন ইউরোপ আমেরিকায় আসা যাওয়া করবেন, এবং রিটায়ারমেন্টের পরে আপনি স্থায়ীভাবে বিদেশে বসবাস করবেন।
আপনাদের সন্তানদেরকে আপনারা বিদেশে লেখাপড়া করতে পাঠান, এটা হচ্ছে আপনাদের একটি স্টেপ স্টোন বিদেশে আপনাদের একটা পা দিয়ে রাখার জন্য। কিন্তু বাংলাদেশের সবাই আপনাদের মতো সেই সুযোগটা নেই। তাদের সন্তানরা কিন্তু বাংলাদেশি লেখাপড়া করেছে এবং আগামী দিনেও করবে, এবং আপনাদের সন্তানদের সুশিক্ষার জন্যই মাধ্যমিক পর্যায়ের শিক্ষকতায় আপনাদেরকে সেখানে এই সামান্য যে টাকাটা 20% বা 50% এই টাকাটা আপনাদের ব্যয় করা উচিত। এবং আপনারা ব্যয় করছেন কিভাবে? যে এই টাকাটা আপনাদের পকেট থেকে যাচ্ছে না, কোনোভাবে এই টাকাটা আপনাদের পকেট থেকে যাচ্ছে না। কারণ আপনারা জানেন আমাদের মধ্যে একটা মানসিক ব্যাপার কাজ করে। আমরা যারা টাকা লেনদেন করি, টাকা হাতে রাখি, আমরা মনে করি যে টাকা আসলে আমরা ইনকাম করি। আসলে তা না। এই দেশে অর্থ উৎপাদন করে কৃষকরা, অথচ তাদের উৎপাদনকৃত টাকা, তাদের ট্যাক্সের দেওয়া টাকা তাদেরকে আপনারা দিবেন। সেটা নিয়ে আপনাদের মধ্যে নানা ধরনের গড়িমসি। অনেকে এই প্রসঙ্গটা এনেছেন যে কেন দেশের মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে এইভাবে দুর্বল করে রাখা হয়েছে। তার অন্যতম একটা কারণ থাকতে পারে, আমাদের দেশের যারা নানান অজুহাতে বিদেশ সফর করেন তাদের অন্যতম আয়ের উৎস হচ্ছে ফরেন রেমিটেন্স। আর এই দেশের ছেলেমেয়েরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়, তারা সরকারি চাকরিতে আপনাদের প্রতিদ্বন্দ্বী হবে। আপনারা চান না যে এই দেশে বিদেশে যে সকল আমাদের অল্প শিক্ষিত বা মধ্যম শিক্ষিত ছেলে মেয়েরা বিদেশে শ্রমিক হিসেবে যান, সেটা যেন যাওয়া বন্ধ না হয়, সেটা যাতে চলে। কারণ সেটা চললে তারা বিদেশ থেকে ফরেন রেমিটেন্স পাঠাবে বেশি বেশি, এবং তার মাধ্যমে তারা বিদেশ সফর করতে পারবেন। অনেকে ভাবে যে এটা হয়তো অন্যতম একটা কারণ মাধ্যমিক শিক্ষাটা ধ্বংস করে রাখার জন্য। তা না হলে কেন বছরের পর বছর সরকার পরিবর্তন হয়, শাসক পরিবর্তন হয়, তারপরেও কেন এই দেশের মাধ্যমিক শিক্ষায় এই ধরনের কোনো গুণগত পরিবর্তন আসে না? অনেকে বলেন অন্তর্বর্তীকালীন সরকার এসেছিলেন, তারা যেহেতু রাজনৈতিক সরকার না, তাদের কোনো রাজনৈতিক উচ্চবিলাস নাই, সেজন্য আনপপুলার কিছু সিদ্ধান্ত তারা নিয়ে যাবেন। হ্যাঁ, তারা সিদ্ধান্ত নিয়েছেন। তারা এনজিও সরকার, এনজিও রিলেটেড যে বিষয়গুলো ছিল সেই বিষয়ে তাদের বিশাল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। কিন্তু যেটা আমরা প্রত্যাশা করেছিলাম, এই দেশের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এই তিনটার জন্য সরকার কোন উদ্যোগ গ্রহণ করবে। অত্যন্ত আফসোসের বিষয়, আপনারা যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি এই তিনটা বিষয়ে সরকার কোনো মনোযোগ দেয়নি। আজকে শিক্ষকরা তাদের একটা ন্যায্য দাবি জানাচ্ছে। এটা সরকারের বিরুদ্ধে আন্দোলন নয়। সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে শিক্ষকরা কেন? কাদের বিরুদ্ধে শিক্ষকরা আন্দোলন করবে? যারা আজকে সচিবালয়ে বসে আছে তারা তো আমাদের সন্তান, এই শিক্ষকদের সন্তান, এই শিক্ষকদের ছোট ভাই। এই পুলিশরা আজকে প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের গায়ে হাত তুলেছে, শিক্ষকদেরকে গরম পানি দিয়েছে, তারা কারা? তারা এই শিক্ষকদের সন্তান, এই শিক্ষকদের ছাত্র। আপনাদের মনে আছে জুলাই মাসে এক আবু সাইদ হাত প্রসারিত করে গুলি খেয়েছিল, সে মারা গিয়েছিল, সারা বাংলাদেশ আগুনে ফুঁসে উঠেছিল। প্রেস ক্লাবের মধ্যে যে পুলিশ বক্সের মধ্যে নিয়ে শিক্ষকের গালে হাত তোলা হলো, আপনারা লক্ষ্য করেছেন? আবু সাইদ শহীদ হয়েছে, সে জাতীয় বীর, কিন্তু যে শিক্ষকের গায়ে হাত তোলা হলো সে কিন্তু এখনো জীবিত। তার সন্তান আছে ঘরে, তার স্ত্রী আছে, বাবা মা আছে। তারা কি এই ভিডিওটা দেখেছে? যদি তারা দেখে থাকে, তাদের মনের কি অবস্থা ছিল? এই শিক্ষকটা কিভাবে শ্রেণীকক্ষে যাবে? এই শিক্ষকটা কিভাবে তার সন্তানদেরকে মুখ দেখাবে? আমরা কিন্তু এখনো সেই কোনো প্রশ্ন আমরা করিনি। তারপর আমি বলতে চাই, আজকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে যে লং মার্চ হবে, আমি অনুরোধ করব সকল শিক্ষকদেরকে, এই দেশটা আমার, যাতে এই দেশের কোনো সম্পদ নষ্ট না হয়। সরকারের অনেক বাহিনী আছে যারা উস্কানি দিবে, অনেক অনুপ্রবেশকারী আছে যারা উস্কানি দিবে। অনুরোধ করব শান্তি শৃঙ্খলা বজায় রেখে একটা এক্সাম্পল সেট করে আজকের এই কর্মসূচিটা সফল করার জন্য। প্রচন্ড রৌদ্রের মধ্যে আজকে 5 দিন যে সকল শিক্ষকরা রাতে এই শহীদ মিনারে ঘুমিয়েছিলেন, যারা এখনো রাজপথে আছেন, সবাইকে বাংলাদেশের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে, যারা আমরা একসময় শিক্ষার্থী ছিলাম, তাদের পক্ষ থেকে সালাম এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। শিক্ষক জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ।